নাই এবং তাদের যে সকল ইশতেহারগুলো রয়েছেন এই ইশতেহারগুলো তুলে ধরছেন শিক্ষার্থীদের মাঝে। যদি প্রার্থীরা নির্বাচিত হন তাহলে তারা যে ইশতেহারের ফুলঝুরি ঝরছেন এগুলো কি আসলে এক বছরের মধ্যে বা তাদের যে সময়সীমা থাকবে তার মধ্যে এগুলো সমাধান করা সম্ভব? এমন প্রশ্ন কিন্তু করছেন অনেকেই। ডাকসু নির্বাচনের এ সকল ইশতেহার এবং প্রার্থীদের নানান দিক নিয়ে কথা বলবো, তার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, দুইজনেই ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার ডান পাশে রয়েছেন একজন এবং বাম পাশে রয়েছেন একজন। আমার বাম পাশে রয়েছেন জনাব আনিকা তাহসিনা। তার কাছে যদি একটু প্রথমে যেতে চাই, আপনি তো মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে আসলে নির্বাচন করছেন। আসলে আপনি ইশতেহার কি দিয়েছেন, আর এই ইশতেহারগুলো এই সময়ের মধ্যে আসলে কি বাস্তবায়ন করা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত, আমি দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যাম্পাসে কাজ করি এবং তাদের প্রতি প্রশাসনের হওয়া বৈষম্যমূলক যে আচরণ এবং বৈষম্যমূলক নীতি আছে সেগুলো নিরসনে আমি আমার ইশতেহারের একটি অংশ রেখেছি, যেটি মোটেও অবাস্তব নয়। এছাড়া মানবাধিকার আইন যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেখানে মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আমার একটা জার্নি আছে এবং আইন বিষয়ক আমি যেসব ইশতেহার দিয়েছি, আমি যদি বলি, আমি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি প্রাতিষ্ঠানিক লিগাল এইড সেন্টার চেয়েছি, যেখানে শিক্ষার্থীরা অ্যানোনিমাসলি সেখানে কমপ্লেইন ফাইল করে খুব দ্রুত সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে বিচার পেতে পারে। এছাড়াও আমাদের ক্যাম্পাসে দেখা যায় যে শিক্ষার্থীরা হামলা মামলার মাধ্যমে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। সে কারণে একটি বেসিক আইন কোর্স যাতে চালু হয় ক্যাম্পাসে, যাতে শিক্ষার্থীরা এই ধরনের হয়রানি থেকেও মুক্ত থাকতে পারে, একই সাথে আইন বিষয়ক তাদের একদম মৌলিক যে ধারণা সেটিও তৈরি হতে পারে। এছাড়াও আমি 2 দিনের মেনস্ট্রুয়াল লিভ নিয়ে, যেটি আমার আসলে প্রথম ইশতেহার ছিল, যেটিতে আমি সবচেয়ে বেশি সাড়া পেয়েছি নারী শিক্ষার্থীদের, যে ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থীকে কোনো রকম জিজ্ঞাসা বা হয়রানি ছাড়াই তাকে 2 দিনের মেনস্ট্রুয়াল লিভ দিতে হবে এবং আমাদের প্রশাসনিক কমন রুমে এবং হলে হলে প্রতিটি জায়গায় সুলভ মূল্যে স্যানিটারি প্রোডাক্ট দিতে হবে এবং তাদেরকে নিয়মিত গাইনি সেবা নিশ্চিত করতে হবে। আর মানবাধিকারের যে অফিসটি হবে সেটিকে আমি আসলে একটা গবেষণা ভিত্তিক একটি অফিস হিসেবে রূপান্তর করতে চেয়েছি ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে, যেটি দেশের ন্যায় বিচার এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে। এছাড়াও আপনারা মানবাধিকার নিয়ে যখন ভাববেন তখন ক্যাম্পাসের জীববৈচিত্র্য, ক্যাম্পাসের পোষা প্রাণী এবং ক্যাম্পাসে যেসব সংশ্লিষ্ট শিশুরা কাজ করে তাদের বিষয়গুলোও চলে আসবে। এ বিষয়ে যাতে তাদের মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়ে আমি আমার কিছু ইশতেহার রেখেছি। আপনার যে ইশতেহারগুলো রয়েছে এগুলো কি, মানে যে সময় রয়েছে আপনাদের পরবর্তী এক বছর যদি আমরা ধরি, এগুলো কি আসলে বাস্তবায়ন করা সম্ভব? জি, আমি যখন ইশতেহার দিয়েছি তখন আমি একদম টাইম ফ্রেম কাউন্ট করে ইশতেহার দিয়েছি। প্রথমত, কোনো ইশতেহারে আমি চমকপ্রদ বা চটকদার এরকম ইশতেহার দিইনি যেটা বাস্তবায়ন করা সম্ভব না এক বছরের মধ্যে। তো আমি আমার নিজের মধ্যে আসলে ওই টাইমটা গণনা করে নিয়েছি যে হ্যাঁ, আমার এই ইশতেহারগুলো আমরা যদি চাই সকলে মিলে এক বছরে অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব। আমার ডান দিকে রয়েছেন জনাব রেজওয়ান আহমেদ রিফাত। জনাব রেজওয়ান আহমেদ রিফাত, আপনি প্রতিনিধিত্ব করছেন কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে। আপনার ইশতেহারে কি কি রয়েছে? আর আমরা দেখছি যে ইশতেহারের একটা ফুলঝুরি বয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে এই নির্বাচনকে কেন্দ্র করে। আপনার ইশতেহারে কি কি রয়েছে, আর এগুলো কি আসলে বাস্তবসম্মত কিনা, বা যে সময় পাবেন সেই সময়ের মধ্যে আসলে করতে পারবেন কিনা? ধন্যবাদ। আমার ইশতেহারটাকে আমি মূলত 3টা ভাগে ভাগ করেছি। আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার, সেটা একাডেমিক হোক বা কর্পোরেট, পিছিয়ে যায় মূলত 3টা কারণে। একটা হচ্ছে যে তাদের নলেজ গ্যাপ, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের প্রপার ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স থাকে না, আর লাস্টলি হচ্ছে যে ফ্যাসিলিটেশন, অর্থাৎ আমার যেই সুপারভাইজার বা অ্যালামনাই নেটওয়ার্কটা আছে তাদেরকে আমরা ইউটিলাইজ করতে পারছি না। তো এই নলেজ গ্যাপটা ঠিক করার জন্য আমি 2টা ইশতেহার এখানে মূলত সাজেস্ট করছি। একটা হচ্ছে যে due2careers.com, এই নামে আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করব, যেখানে প্রতিটা বিভাগ ওয়াইজ কী কী ক্যারিয়ার অপরচুনিটিস আছে, মানে কোন কোন ক্যারিয়ারে যাওয়া সম্ভব এবং সেটা রোডম্যাপটা কী। অর্থাৎ আমি আইন বিভাগের ছাত্র, আমি যদি একটা এখন ইন্টারন্যাশনাল এনজিওতে চাকরি করতে চাই, আমি আইন বিভাগ থেকে কী কীভাবে এখানে যেতে পারি এবং কী কী ক্রাইটেরিয়া আমার ফুলফিল করতে হবে। একই সাথে বিভাগ কেন্দ্রিক আমাদের এই যে জব কেন্দ্রিক যে অ্যালামনাইরা আছে তাদেরও এখানে একটা ডেটাবেস থাকবে। এবং একই সাথে আমরা বিশেষ করে যে একজন শিক্ষার্থী যখন প্রথম বছরে নবীনবরণে আসছে, তাকে যখন সিলেবাস এবং কোর্স আউটলাইন দেওয়া হচ্ছে, আমরা তাকে একটা ইবুক দিতে চাই যে সেই বিভাগ থেকে সে কি কি ক্যারিয়ারে যেতে পারে, কিভাবে যেতে পারে এবং উচ্চশিক্ষাও কোথায় কোথায় যাওয়া সম্ভব, এই একটা ইবুক সে একেবারে প্রথম দিনে পেয়ে যাবে। এবং একজন শিক্ষার্থী প্রথম দিন থেকে সিদ্ধান্ত নিতে পারবে যে আচ্ছা, আমার বিভাগে এই অপরচুনিটিস আছে, আমি এইভাবে আগাবো। এখন আসি ইনফ্রাস্ট্রাকচারে এসে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রান্তিক পর্যায় থেকে অনেক বাধা উপেক্ষা করে, জয় করে আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে পড়তে আসে।
কিন্তু এইখানে দেখা যায় যে 70 থেকে 60% শিক্ষার্থীর কোনো ডিভাইস থাকে না, এবং আমাদের ক্যাম্পাসের ডিপার্টমেন্টের কম্পিউটার ল্যাবগুলো 5টা বাজে বন্ধ হয়ে যায়। আমাদের হলে যে কম্পিউটার ল্যাবগুলো আছে ম্যাক্সিমাম নষ্ট, আবার 8টার দিকে বন্ধ হয়ে যায়। এছাড়া আমাদের এখানে কম্পিউটার কোনো ফ্যাসিলিটি নেই। তাই আমরা চাই যে নতুন কিছু হল হয়েছে এবং নারীদের হল সহকারে ক্যাম্পাসের প্রতিটা হলে 24/7 একটি ছোট কম্পিউটার ল্যাব, সেটা হয়তো 5টা কম্পিউটার দিয়েও যদি শুরু করা যায়, 5টা কম্পিউটার একটি কম্পিউটার ল্যাব থাকবে, যেটার মধ্য দিয়ে শুধুমাত্র ডিভাইস না থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা যাতে একাডেমিক এবং মানে প্রেজেন্টেশন বলি, রিসার্চ বলি বা ফ্রিল্যান্সিং বলি, এগুলো যাতে পিছিয়ে না যায়। এর বাহিরে আরেকটা যেটা আমি ইনফ্রাস্ট্রাকচারে আমরা ডেভেলপমেন্ট করতে চাই, যে আমরা ইন ক্যাম্পাস জব তৈরি করতে চাই। আমাদের এখানে প্রায় 1600 শিক্ষক আছে। আপনি জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এবং বহির্বিশ্বে একটি পোস্ট আছে যে টিচিং অ্যাসিস্ট্যান্ট, এটা ম্যাক্সিমাম আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতি শিক্ষকের আছে। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি প্রতিজন শিক্ষককে 2জন করে নিয়োগ দেওয়া হয়, সেখানে প্রায় আমরা 3200 নতুন জব আমরা ক্রিয়েট করতে পারছি ক্যাম্পাসের মধ্যেই। এবং আমাদের শিক্ষার্থীদের টিউশনেকে তারা কিন্তু সিভিতে অ্যাড করতে পারতেছে না, কিন্তু সে যদি টিএ বা আরএ হিসেবে কাজ করে, এটা তার সিভিতে অ্যাড হবে, সে জব পাবে, একই সাথে সে হায়ার স্টাডিজ বা রিসার্চ করতে গেলেও এটা হেল্পফুল হবে। আর শেষে হচ্ছে যে ফ্যাসিলিটেশন, অর্থাৎ আমি আমার যে অ্যালামনাই নেটওয়ার্ক আছে, এই অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে আমি কিভাবে এই উদ্যোগগুলোকে গঠন করতে পারি, এটা নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা হচ্ছে যে স্টার্ট আপ ইনকিউবেশন সেন্টার তৈরি করা। আমরা চাই বাংলাদেশের বড় বড় স্টার্টআপগুলো, নেক্সট স্টার্টআপগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসবে। সেটার জন্য যে কোওয়ার্কিং স্পেস প্রয়োজন, ভিসি ফান্ডিং, একই সাথে মেন্টরশিপ প্রোগ্রাম, এগুলো আমরা ব্যবস্থা করব। আমাদের অলরেডি কথা হয়েছে প্রশাসনের সাথে ডাকসুর আগেই, তারা একটা ফ্লোরকেও বরাদ্দ দেওয়ার জন্য মানে মোটামুটি আনঅফিসিয়ালি কথা বলেছে। এই হিসেবে আমরা যেটা চাই যে ক্যাম্পাসে অনেক নারী শিক্ষার্থী আছে যারা বিভিন্ন হ্যান্ডিক্রাফটস, খাবার সহ কাপড় সহ বেশ কিছু ব্যবসা করে, বাট হলের মধ্যে। আমরা তাদেরকে হেল্প করতে চাই যে তাদেরকে একটা ডেলিভারি প্রোভাইডার দিয়ে, তাদের একটা ওয়্যারহাউস বা তাদের ব্র্যান্ডিং করে, যে তারা তাদের এই হ্যান্ডিক্রাফটসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে সারা দেশে যাতে তারা সাপ্লাই দিতে পারে, তাদের ব্যবসাটা বড় করতে পারে। এর বাহিরে আমি একটু রাজনৈতিকভাবে কিছু বলতে চাই। আমি একটা ছাত্র সংগঠন করি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং এই যে ডাকসু নির্বাচনটা হচ্ছে, আমরা বিশেষ করে এটা হচ্ছে গণ অভ্যুত্থানের ফসল, 2000 শহীদের রক্তের বিনিময়ের মানে উপর দাঁড়িয়ে আমরা এই ডাকসু নির্বাচনটা করছি। আমি বিশ্বাস করি যে আমাদের অন্যতম প্যানেল ভিত্তিক এবং আমার ব্যক্তিগত জায়গায় অন্যতম একটা দাবি এবং আমার অভিপ্রায় হবে যে এটা কি 1 বছর, আপনি যেগুলো বললেন 1 বছরের মধ্যে আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে কি? অবশ্যই। আমি যদি একবারে স্টেপ বাই স্টেপ ধরি, আমি যে ইবুক এবং ওয়েবসাইটের কথা বলেছি, আমি ক্যালকুলেট করেছি যে প্রতিটা বিভাগে হয়তো হাইস্ট 1 থেকে 2 সপ্তাহ লাগবে আমার ডাটাগুলো কম্পাইল করতে। আমার ওয়েবসাইট আমি নিজে প্রোটোটাইপ অলরেডি রেডি করা আছে, যদি আমি ডাটা পেয়ে যাই আমি 1 সপ্তাহের মধ্যে এটাকে লঞ্চ করতে পারবো। আমি স্টার্ট আপ ইনকিউবেশন সেন্টারের কথা বলেছি, এটার জন্য স্থান বরাদ্দ এবং কীভাবে হবে সেটা আমাদের রোডম্যাপ আছে। আমরা 1 মাসের মধ্যে এটাকে ফুললি ফাংশনাল করে ফেলতে পারি। এর বাইরে যে টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে বিষয়টা, এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এটা আসলে নীতিগত সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় যদি এই 2 দিনের মধ্যে নীতিগত সিদ্ধান্ত নেয় যে আমরা এই পদগুলো ক্রিয়েট করব, এটা অবশ্যই সম্ভব। আর কিন্তু এই যে আমি যে অভিপ্রায়টা বলছিলাম যে আমাদের এতগুলো সংস্থার কমিশন হয়েছে, শিক্ষা নিয়ে কোনো আমাদের সংস্থার কমিশন হয়নি আমাদের। বলবো যদি আবার একটু আনিকার কাছে যদি একটু যেতে চাই এবং জানতে চাই, আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে যারা ভিপি, জিএস, এজিএস বা প্যানেল থেকে নির্বাচন করছেন, আপনারা তো প্যানেল থেকে নির্বাচন করছেন, আপনাদের ভিপি, জিএস বা এজিএস তারাও আসলে ইশতেহার ঘোষণা করছেন, ইশতেহার পাঠ করছেন। তো অনেকেই বলছেন, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে মানে ইশতেহারের ফুলঝুরি ছুড়ে যাচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ে। তারা যদি ক্যাম্পাসের জন্য এত কিছুই ভেবে থাকে, তাহলে এই যে দীর্ঘ 6 বছর ডাকসু নির্বাচন বন্ধ ছিল, তারা আসলে এই সময়গুলোতে এগুলো কেন করেনি সাধারণ শিক্ষার্থীদের জন্য? এবং আসলে যে ইশতেহারগুলো প্রকাশ করা হচ্ছে, এগুলো আসলে কি বাস্তবসম্মত কিনা, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি জানতে চাই, সেটি আসলে কি বলবেন? প্রথমত আমাদের প্যানেলের দিকে যদি তাকান, আমাদের প্যানেলে ভিপিজিএস, এজিএস সহ সম্পাদক এবং সদস্যদের একটা দীর্ঘ সময়ের সংগ্রাম আছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের সাথে লড়াই করেই যাচ্ছি শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য, এবং এই প্রতিটি ইশতেহার যেগুলো আমরা দিচ্ছি, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি না। নিরাপদ ক্যাম্পাস নিয়ে আমি আজকে কথা বলছি না, কিংবা আমার হলে হলে ফ্যাসিলিটেশনের কথা নিয়ে আমি আজকে কথা বলছি না। এগুলো দীর্ঘদিনের কথা,
কিন্তু আমাদের যেহেতু কোনো ধরনের প্রশাসনিক স্টুডেন্টস ইউনিয়ন ছিল না, আমরা শুধুমাত্র রাজনৈতিক দল কিংবা ছাত্রদের প্রেশার গ্রুপ হিসেবে যেহেতু প্রশাসনকে চাপ দিতাম, সে জায়গায় প্রশাসনের মন মতো সব কিছু চলতো। প্রশাসন যদি না চাইতো সে আসলে কিছুই করতো না। তো স্টুডেন্টস ইউনিয়ন হচ্ছে ছাত্রদের এবং প্রশাসনের মাঝে নেগোশিয়েট করার একটা অন্যতম মাধ্যম, যেটার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের মানে ইশতেহার না, আরও অনেক দাবি আমরা চাইলে আদায় করে নিয়ে আসতে পারবো শিক্ষার্থীদের মাধ্যমে। কারণ আমরা তো শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এই পদগুলোতে যাচ্ছি এবং শিক্ষার্থীদের প্রেসক্রিপশনে যাচ্ছি। সো এইটার আসলে এফেক্টিভনেস অন্যরকম। আমরা তো দেখছি যে বিভিন্ন সংকট রয়েছে, এই সংকটের মধ্যে যদি আমি 1 বছর ধরে যে 1 বছর পরে আবার যদি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে যে ইশতেহারগুলো মানে পাঠ করছেন বিভিন্ন প্যানেল বা যারা রয়েছেন, বাস্তবসম্মত কিনা? হ্যাঁ, অবশ্যই। মানে আমি আমার প্যানেলের জায়গা থেকে তো বলবো যে অবশ্যই বাস্তবসম্মত। আমরা হচ্ছে যে ইশতেহারগুলো দিয়েছি এগুলো হচ্ছে শিক্ষার্থীদেরকে স্বাধীন করে তোলার, শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিলিটেশন দেওয়ার, তারা যাতে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের মৌলিক অধিকার রক্ষা করে ঠিকমতো পড়াশোনা করতে পারে, সেগুলো নিয়ে আমরা ইশতেহারগুলো দিয়েছি। সো এগুলো অবশ্যই বাস্তবসম্মত এবং আমরা আশাবাদী যে আমরা এগুলো অবশ্যই বাস্তবায়িত করতে পারবো। রিফাত, আপনার কাছে যদি একটু জানতে চাই, আপনি যে কথাগুলো বললেন বেশ কিছু বিষয় খুব অল্প সময়ের মধ্যে আসলে মানে কমপ্লিট করা সম্ভব। আসলে এই বিষয়গুলো নিয়ে আপনি আগে ভেবেছিলেন কিনা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী স্নাতকোত্তর পাশ করার পর আমরা দেখি যে অনেক সময় চাকরি না পাওয়ার হতাশায় অনেকে ভোগেন, আবার অনেকে আর্থিক একটা টানাপোড়েনের মধ্যেও থাকেন যখন তিনি বিশ্ববিদ্যালয় জীবন আসলে শেষ করেন। তো এই সংকটকালীন সময়গুলোতে আপনাদের আসলে ভাবনা কি, যেহেতু আপনি কেরিয়ার উন্নয়ন বিষয়ক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন? প্রথম বিষয়টা হচ্ছে যে আমি নিজে ফ্রিল্যান্সিং করি প্রায় 8 বছর ধরে। একই সাথে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, বেশ চ্যাম্পিয়ন হিসেবে বেশ কয়েকটা জায়গায় আন্তর্জাতিক পরিসরে রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশকে। তো এর বাহিরে আসলে আমরা যখন চিন্তা ভাবনা করতেছি, যেমন আগে কি করেছি বা আগে আমার চিন্তা ভাবনা ছিল কিনা, আমরা কিন্তু প্রায় 3,500 শিক্ষার্থীকে ফ্রি ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের আওতায় আনার একটা প্রকল্প গ্রহণ করেছিলাম ব্যক্তিগত এবং আমাদের কিছু সামষ্টিক উদ্যোগে। সেটা আমরা পুরোপুরি আর কি শুরু করতে পারিনি, কিন্তু এই যে ডাকসু হওয়ার কিছুদিন কয়েক সপ্তাহ আগেও আমরা একটা ফ্রিল্যান্সিং প্রায় 300 জন শিক্ষার্থীকে নিয়ে আমরা শুরু করেছিলাম, গাইডেন্স একটা প্রোগ্রাম। সেটা ডাকসুর কারণে এখন বন্ধ আছে, ডাকসুর পরে আমরা চালু করবো, আমি নির্বাচিত হই বা না হই। তো এই ধরনের উদ্যোগ আমাদের অনেক আগে থেকেই। আর একই সাথে আপনি যেটা বললেন যে আমাদের প্যানেলে হয়তো প্যানেলের অনেকে এখন বলছে এত কিছু করবে, বা শিক্ষার্থীরা বলতেছে বিগত 6 বছর তারা কোথায় ছিল। আমাদের প্যানেলের অন্যতম একটা ঘোষণা হচ্ছে যে একটি গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের রূপান্তর। এই আলাপ বিগত 4 বছর 3 বছর ধরে আমাদের ভিপি, জেএস এবং এজিএসরা দিয়ে এসেছে। আমাদের অন্যতম একটা দাবি হচ্ছে যে মোকাররম, মোতাহের এবং কাজী মোতাহের মোকাররম এবং কার্জনে হচ্ছে ক্যান্টিন স্থাপন। আমাদের জেএস আবু বকর মজুমদার তিনি প্রায় 3-4 বছর ধরে এই আন্দোলন, মানে কাজী মোতাহের ক্যান্টিন চেয়ে আন্দোলন করে এসেছে। আমাদের এই যে বিভিন্ন প্রত্যেকটা হলে ফার্মেসি এবং এই হলে যে ফ্যাসিলিটি নিশ্চিত করা, আমাদের ভিপি প্রার্থী আব্দুল কাদের, সে ক্যাম্পাসের নিরাপদ ক্যাম্পাস আন্দোলন আমরা 2022 সালে করেছি, সে তখনও আমাদের সাথে ছিল। একই সাথে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে তিনি একেবারে মাঠে থেকে এই জিনিসগুলোকে করার চেষ্টা করেছে। কিন্তু যেই প্রশ্নটা আছে যে প্রশাসনের কাছে গেলে আমরা যে ম্যান্ডেটটা নিয়ে কথা বলতে পারতাম যদি আমরা ডাকসু থাকতো বা ডাকসু নির্বাচিত প্রতিনিধি হতাম, সেটা আমাদের কাছে ছিল না। তাই প্রশাসন আমাদেরকে অনেক সময় অবজ্ঞা করেছে, অনেক সময় দূরে ঠেলে দিয়েছে এইভাবে। আমি আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাই যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে বা প্রার্থীদের মধ্যে বা ভোটারদের মধ্যে একটা আছে যে ডাকসু অনেক ছোট, বা ডাকসুর মাত্র 1 বছর বা বাজেট অনেক কম। আপনার বুঝতে হবে যে ডাকসু কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা স্ট্যাটুটারি সংগঠন, এবং ডাকসুর প্রতিনিধিরা সিন্ডিকেটে বসে, 2 জন প্রতিনিধি বসে আপনি বিশ্ববিদ্যালয়ের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পলিসিতে আপনি মতামত রাখতে পারবেন, সাজেশন রাখতে পারবেন এবং প্রশাসনকে বাধ্য করতে পারবেন সেটা শিক্ষার্থী বান্ধব করার জন্য। আপনি জানেন যে গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য 2,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই যে 2,000 কোটি টাকা কোথায় খরচ হবে? আপনি দেখেন ডাকসুর বিল্ডিংয়ের জন্য, 10 তলা বিল্ডিংয়ের জন্য এখান থেকে টাকা খরচ করা হচ্ছে, কিন্তু ডাকসুর পাশে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি শত শত শিক্ষার্থী এখানে পড়াশোনা করে এবং তাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে এটাকে বড় করা এবং করা, সেটা কিন্তু এই উন্নয়ন প্রকল্পের মধ্যে আসে নাই। রিফাত, আপনার কি মনে হয় যে ডাকসু নির্বাচনে যে প্যানেলগুলো যে ইশতেহারগুলো দিচ্ছে, অনেকে তো সব প্যানেলই ইশতেহার দিয়েছে এবং সবগুলো শিক্ষার্থী বান্ধব, তো দীর্ঘ 6 বছর পরে এই যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা তো নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য একটা পাওয়া। আপনি আসলে কি মনে করছেন যে প্যানেলে নির্বাচিত হোক, ডাকসু নির্বাচন কতটা ইফেক্ট ফেলবে ডাকসু পরবর্তী সময়? এটা অবশ্যই ডিপেন্ড করবে যে ডাকসু থেকে যে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে
তারা কি আপোষকামী নাকি তারা হচ্ছে আপনার তারা শিক্ষার্থী বান্ধব এবং তাদের একটা ভিশন আছে, একই সাথে তারা ফ্যাসিবাদী বিরোধী লড়াই দীর্ঘ সময় ধরে ছিল 5ই আগস্টের পরেও এবং আগেও। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে আসলে বা আগে যখন ডাকসু নির্বাচন হতো আমরা দেখতাম যে ডাকসু নেতাদের কেনা বেচা চলতো, হয়তো এই দল তাদেরকে নিয়ে নিচ্ছে, ওই দল তাদেরকে ভিড়াচ্ছে। এই ধরনের যে সিস্টেমটা হতো তখন আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চিন্তাভাবনা তাদের কম থাকতো। আমরা এখন যেটা বিশ্বাস করি যে এখন যারা ডাকসুতে নির্বাচিত হয়ে আসা উচিত তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়ে একটি ক্লিয়ার ভিশন থাকতে হবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাব। একই সাথে প্রশাসন বা সামনে যে সরকার নির্বাচিত হয়ে আসছে তাদের কোনো প্রকার চাপ, হুমকি ধামকি, সমঝোতার বাইরে গিয়ে তারা কি শিক্ষার্থীদের পক্ষে সবসময় থাকতে পারে কিনা, সকল বিপদ আপদে থাকতে পারে কিনা, এই ধরনের মেরুদণ্ড সহ ব্যক্তিদের আশা করি নির্বাচিত হয়ে আসলেই এটা ইফেক্টিভ হবে। এবার আনিকার কাছে যদি একটু জানতে চাই, আমরা দেখছিলাম যে নারী ভোটাররা যারা রয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অভিযোগ আসলে ভেসে আসছিল। তো আপনি যেহেতু নারী শিক্ষার্থী এবং নারী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ডাকসু নির্বাচনের পরিবেশটা এখন আসলে কি দেখছেন বলেন তো? প্রথমত জুলাই গণঅভ্যুত্থানের আগে এবং পরেও আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীরা যখনই কোনো বিষয় নিয়ে মতামত দিতে যায় তাদের উপর হচ্ছে নানা রকম ধরে ডিজিটাল স্পেসে অফলাইন স্পেসে অ্যাটাক আসে। স্পেশালি ডিজিটাল স্পেসে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে শুরু করে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আপনার বয়ানের বিরুদ্ধে গেলেই তাদেরকে নিয়ে নানা ধরনের কুযুক্তি এবং তাদের ইমেজ নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করা হয়। এবং এক্ষেত্রেও আমরা দেখেছি যে যেসব নারীরা প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন ধরনের অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। এবং এটা নিয়ে আমি গতদিনও আমাদের ডিবেটে কথা বলেছিলাম যে যেহেতু একটা গোষ্ঠীর রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠায় এই বট আইডিগুলো কাজ করে, আমার মনে হয় এই জিনিসটা রাজনৈতিকভাবে এবং আইনিভাবে মোকাবেলা করা উচিত এবং এটা করতে হবে আমাদেরকে। কারণ অনেক গোষ্ঠী এটা বলছে যে বট মানে বটকে আমরা জানি না, বট মানে অ্যানোনিমাস, কিন্তু বট তো কারোর পক্ষ হয়ে কাজ করছে বা কোনো গোষ্ঠীর রাজনৈতিক বয়ান তৈরিতে কাজ করছে। অন্যদিকে আমি আপনাকে একটু থামিয়ে দিই, আমরা দেখেছি নির্বাচন কমিশন, আপনাদের ডাকসু নির্বাচন কমিশনে সেখানেও কিন্তু আসলে ছাত্রদলের পক্ষ থেকে বেশ কয়েকবার আসলে অভিযোগ দেওয়া হয়েছে এই অ্যানোনিমাস আইডির বিপক্ষে বা অনেক পেজ বা গ্রুপের বিপক্ষে আসলে অভিযোগ দেওয়া হয়েছে। আসলে এই অ্যানোনিমাস আইডিগুলো বা পেজ গ্রুপগুলো কার বিপক্ষে কাজ করে? আমরা দেখি ছাত্র শিবিরও এগুলোর বিরুদ্ধে কথা বলেছে, ছাত্রদলও বলছে, অন্যান্য প্যানেলও বলছে। তাহলে আসলে মূলত এগুলো কার? আচ্ছা, আমি দুইটা রিসেন্ট ঘটনা বলবো। একটা হচ্ছে ফোকাস থেকে শিক্ষার্থীদেরকে জনে জনে মেসেজ এবং ফোন দিয়ে ভোট চাওয়া হচ্ছে, তো এই ইনফরমেশনগুলো আসলে তাদের ব্যবহারের অনুমতি ছিল কিনা। দ্বিতীয়ত আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল স্পেশালি বিএনপি ফোকাস থেকে কার পক্ষে ভোট চাওয়া হয়েছে? শিবিরের পক্ষে, শিবিরের প্যানেলের পক্ষে, এবং বিভিন্ন রাজনৈতিক দল হয়তো ফোন দিয়ে ছাত্রদলের পক্ষে, ছাত্রদলের প্যানেলের পক্ষে ভোট চাচ্ছেন। সো এটা তো স্পষ্টত রাইট টু ইনফরমেশন, আমাদের যে রাইট আছে এটার লঙ্ঘন, রাইট টু প্রাইভেসি। কারণ আমি আমার তথ্য একটা কারণে আমি হয়তো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি সেখানে দিয়েছি, কিন্তু এটাকে আপনি কোনো একটা উদ্দেশ্যে ব্যবহার করছেন এবং আমার তথ্য আপনার কাছে নিরাপদ না, এটা কতটা একটা ভয়ঙ্কর ব্যাপার আইনিভাবে। এবং দ্বিতীয়ত আমি বটের বিষয়টা বলবো যে আপনারা দেখেন বট কার পক্ষে রাজনৈতিক বয়ান তৈরি করে, কার বিরুদ্ধে কথা বললে বট আপনাদের অ্যাটাক করে, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। এবং আমরা যদি বলি যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বা এই গোষ্ঠী আমাদের না, তারা আমাদের সাথে সংশ্লিষ্ট না, এটা বলে তো হবে না। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি আত্মমর্যাদাপূর্ণ একজন শিক্ষার্থী, আমার মর্যাদা আছে। আমাকে যা তা এসে কমেন্টে বলা হবে, আমি নারী শিক্ষার্থী হিসেবে আমার চরিত্র হনন করা হবে, এটা তো আমার শিক্ষার্থীরা মেনে নিবে না। সো আমার অন্যতম একটা ইশতেহার হচ্ছে যাদের পক্ষে বট আইডিগুলো রাজনৈতিক বয়ান তৈরি করে তাদের বিরুদ্ধে আমি রাজনৈতিকভাবে এবং আইনিভাবে ব্যবস্থা নিব, সেটা আমি নির্বাচিত হই বা না হই। রিফাত, আপনার কাছে যদি একটু জানতে চাই, আমরা দেখেছিলাম মাহিন সরকার যিনি অন্য একটি প্যানেল থেকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, আপনাদের প্যানেলের জিএস এর পক্ষে তিনি আসলে সমর্থন জানিয়ে তিনি আসলে নির্বাচন থেকে আসলে চলে গিয়েছেন। এবং তিনি মাহিন সরকার যে প্যানেলের ছিলেন সেই প্যানেলের ভিপি আসলে বেশ কিছু অভিযোগও আসলে পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনে বলেছেন। আসলে এমনটা কেন হলো বলেন তো? আসলে আমি অভিযোগগুলো নিয়ে অবগত না, আমি তাদের সংবাদ সম্মেলনটা ফলো করিনি, তাই সেটা নিয়ে কমেন্ট করতে পারছি না। বাট দেখেন, মাহিন সরকার কিন্তু যে তিনজন সমন্বয়ককে আসলে তারা আমাদের আবু বকর মজুমদার, নাহিদ ইসলাম এবং বাকি যে 6জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে থাকার সময় কিন্তু মাহিন সরকার, মাসুদ ভাই এবং রিফাত রশিদরাই কিন্তু মূলত আন্দোলনটাকে একটা গাইডেন্স দিয়েছিল। এবং একই সাথে আমাদের পূর্ববর্তী দিনেও মাহিন সরকার আমাদের আন্দোলন সংগ্রামের সহযোগী ছিল। সেই হিসেবে মাহিন সরকার হয়তো সিদ্ধান্তটা নিয়েছে যাতে
যেহেতু আপনি একটা জিনিস দেখবেন যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলেই কিন্তু যারা অভ্যুত্থানের অন্যতম ফেস ছিল, অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধা ছিল, তাদেরকে নিয়ে কিন্তু গঠিত। আমরা এখানে দুইজনই কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ছিলাম এবং আমাদের প্যানেলের অনেককেই কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। তো সেই প্রেক্ষিতে থেকে হয়তো মাহিন সরকার ভাই উনি হয়তো বিবেচনা করেছেন যে ওনার সাপোর্টটা আবু বকর মজুমদারকে দিলে তার জিতে আসাটা আরও সহজ হবে। এই পরিপ্রেক্ষিতে হয়তো উনি সিদ্ধান্ত নেন। অনেকেই আসলে বলে থাকেন যে জাতীয় নাগরিক পার্টির আপনারা তাদের কথা শোনেন, বা আপনাদের মাদার পার্টি হচ্ছে এনসিপি, এবং আপনাদের এটা আসলে মন্ত্রীপাড়া থেকে পরিচালিত হয়। আপনি যেহেতু বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে আসলে নির্বাচন করছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেল, এনসিপির বা মন্ত্রীপাড়ার কোনো প্রভাব আপনাদের উপর পড়ে কিনা? না, ওইভাবে আমাদের কোনো প্রভাব পড়ে না। আমাদের নেতা নির্বাচন থেকে শুরু করে নেতা নির্বাচনটাও আমাদের নিজস্ব, আমাদের যে সদস্য আছে তাদের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো আসে। এবং একই সাথে আপনি যে মাদার পার্টি যে টার্মটা বললেন, আসলে মাদার পার্টি আমরা দেখতে পাই ছাত্র দলের ক্ষেত্রে। আপনি দেখেন ছাত্র দলের নেতৃবৃন্দ তারা পল্টনে বসে ঘোষণা করে তাদের প্যানেল কি হবে, বা তারা বলে যে লন্ডন থেকে কালকে সিদ্ধান্ত আসলে তাদের প্যানেলে ঘোষণাটা তারা করবে। কিন্তু আমাদের এই ধরনের কোনো সিস্টেম নেই। যেটা আপনি মানে স্বাভাবিকভাবে আপনি দেখেন যে এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম, যে একই সাথে আবু বকর মজুমদারের সাথে ডিবি অফিসে বন্দী ছিল গণঅভ্যুত্থানের সময়, এবং পূর্ববর্তীতে তারা 3 বছর 4 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করে গেছে। আসিফ মাহমুদের তিনিও হচ্ছে আমাদের ছাত্র শক্তিতে ছিল এবং পরবর্তীতে ডিবি কার্যালয়ে তারা একই সাথে ছিল। এখন যে বাস্তবতা হচ্ছে এই যে সম্পর্কটা, আমাদের আদর্শিকভাবে যে মিল, আমরা এটা আগেও বলেছি যে এনসিপির অনেক আদর্শকেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সাথে আদর্শিকভাবে মিল আছে, এবং সেই হিসেবে আমাদের যতটুক একটা সম্পর্ক থাকার কথা ততটুক আছে। বাট আপনি যে মাদার পার্টি বা লেজুর ভিত্তিক সংগঠন, এই ধরনের জিনিসগুলো আমাদের মধ্যে নেই। কারণ আমরা বিশ্বাস করি যে মাদার পার্টি তখনই হতে পারে যখন হচ্ছে আপনার নেতা সে নির্বাচন করে দেয়, আপনার কর্মসূচি কী হবে সেটা সে নির্বাচন করে দেয়। আমরা বিশ্বাস করি আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের সকল সিদ্ধান্ত আসবে আমাদের নির্বাচিত নেতৃত্বের মধ্য দিয়ে, এবং এই নেতৃত্বটা গণতান্ত্রিকভাবে এবং আমাদের যে সদস্য আছে তাদের জবাবদিহিতার মধ্য দিয়ে এই নেতৃত্ব নির্বাচিত হবে। দর্শকদের আমি আরেকটি তথ্য দিতে আসলে ভুলে গেছি, সেটি হচ্ছে আমার সাথে আজকে দুইজন অতিথি রয়েছেন। তারা দুজনে কিন্তু স্বামী স্ত্রী, এবং তারা দুজনে একটি প্যানেল থেকে আসলে নির্বাচন করছেন, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের আসলে শিক্ষার্থী। সর্বশেষ আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। যদি সর্বশেষ একটু জানতে চাই, 6 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমেজটা কেমন দেখছেন, এবং 9 তারিখে নির্বাচন নিয়ে কোনো সন্দিহান বা কোনো কিছু রয়েছে কিনা, বা 9 তারিখের পরিবেশটা কেমন থাকতে পারে, কি আশা করছেন? আমেজ অবশ্যই আছে, কিন্তু আমার মনে হয় যে প্রশাসন এখানে আরও চাইলে এই নির্বাচনটাকে আরও আমেজপূর্ণ এবং মানে অংশগ্রহণমূলক করতে পারতো। কারণ হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন বুথটার এমন এমন জায়গায় দিয়েছে যে নারী শিক্ষার্থীদের প্রায় 1 কিলোমিটার জায়গা ট্রাভেল করে এসে ভোট দিতে হচ্ছে। আজকে আমরা শুনলাম যে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে নির্বাচনের দিন বিশেষ শাটল বাসের ব্যবস্থা করবে নারী শিক্ষার্থী, এবং শুধু ক্যাম্পাসে না, ক্যাম্পাসের বাইরেও আসলে বাসের ব্যবস্থা করা হবে। এটা আপনার সাথে মানে আমি একবারে এক্সাম্পল ধরে বলি, কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা হলের প্রায় 1 ফিট, মানে আমি যেখানে বসে আছি তার থেকে একটু সামনেই হচ্ছে একটি পূর্ণাঙ্গ ফ্যাকাল্টি। তারা চাইলে সে ফ্যাকাল্টিতে ভোটটা নিতে পারতো, এবং সেখানে প্রায় 2000-3000 উপরে শিক্ষার্থীর হচ্ছে ভোট কেন্দ্র। তারা সেটা না করে তারা 1 কিলোমিটার দূরে, অর্থাৎ আপনার নিউ মার্কেটের সিগন্যাল ক্রস করতে হবে, নীলক্ষেতের সিগন্যাল ক্রস করতে হবে, আপনি বাস দিয়ে আসেন, রিক্সা দিয়ে আসেন, নাকি আপনি রাস্তা বন্ধ করে দেন, 1 কিলোমিটার তো আপনার ট্রাভেল করে আসতে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের। তো ভোট কেন্দ্র অবশ্যই হতে হবে যে ভোটারদের সুযোগ সুবিধা এবং সুবিধা চিন্তা করে। তারা ফ্যাকাল্টিকে রেখে তারা যখন ক্লাবে এটা দিচ্ছে, আমরা অবশ্যই এখানে একটা সন্দেহ পোষণ করি যে তারা কি নারীদের ভোট প্রদানের মানে এখানে এইটা সংখ্যা কমাতে চায় কিনা। আমরা দুইজনই আসলে আগে বেশ কিছু জায়গায় যেটা বলেছি যে আমরা চাই যে ভোট আপনি যাকে দেন, আপনি অন্তত ক্যাম্পাসে আসেন, সকাল থেকে আপনি ক্যাম্পাসে থাকেন, ভোট প্রদান করেন, এবং রেজাল্ট সহকারে নিয়ে আপনি বাসায় যান। কারণ এই যে ডাকসু নির্বাচিত হচ্ছে, এটা কোনো দলের ডাকসু না, কোনো দলের প্রতিনিধি না, এটা আপনার 40,000 শিক্ষার্থীর প্রতিনিধি। এই 40,000-এর মধ্যে আপনার অবশ্যই আপনার সেটুকু থাকা উচিত, আপনি ভোট দিতে আসবেন। রিফাত, ধন্যবাদ আপনাকে। যদি সর্বশেষ একই প্রশ্ন আপনার কাছে জানতে চাই, 9 তারিখের যেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ 6 বছর পরে, কোনো সন্দেহান রয়েছে কিনা, এবং পরিবেশটা এখন পর্যন্ত কিরকম দেখছেন? তো শিক্ষার্থীদের সাইড থেকে অনেক কোঅপারেশন দেখছি, সব প্রার্থীদের প্রোফাইল দেখছেন, তারা ইশতেহার পড়ছেন এবং খুব ওয়েলকামিং। কিন্তু প্রশাসনের জায়গা থেকে সবসময় সন্দেহ পোষণ করি, কারণ শুরু থেকে একটা টেরর ক্রিয়েট করে রাখা হয়েছে প্রশাসনের জায়গা থেকে, যে ডাকসু একটা কি জানি একটা জিনিস। কিন্তু ডাকসু নির্বাচন একটা সাধারণ নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন, এতে যতটুকু শিক্ষার্থীদের জন্য যতটুকু বন্ধুত্বপূর্ণ করা যায় সেটি প্রশাসনে করার কথা ছিল। কিন্তু একই সাথে ওই যে
সমাজ কল্যাণের কেন্দ্র স্থাপনের কথা যদি আমি একটু টেনে বলি, যে 200 শিক্ষার্থী গণস্বাক্ষর দিয়েছিল, কিন্তু প্রশাসন সেই নারী শিক্ষার্থীদের মতামতকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। তো আসলে এই জিনিসগুলোর কোনো রিজনিং আমাদের কাছে নাই যে প্রশাসন এই ধরনের উইয়ার্ড সিদ্ধান্ত কেন নিচ্ছে, তাই সন্দেহ পোষণ করছি। কিন্তু ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের ভোট অনেক মূল্যবান, আপনারা প্লিজ ভোট দিতে আসেন সবাই, এবং আপনাদের প্রার্থী আপনারা নির্বাচন করুন, এবং আপনারা সকল প্রার্থীর প্রোফাইল দেখেন, তাদের প্রিভিয়াস কাজ দেখেন, আন্দোলন সংগ্রাম দেখেন, এবং সামনে সে আপনাদেরকে কি দিতে পারবেন সেটা বিবেচনা করে আপনারা ভোট দেন। অনেকে আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের 2 জন প্রার্থীর সাথে। আজকে আপাতত এখানেই সমাপ্তি নিচ্ছি, এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকুন। সর্বশেষ তথ্য পেতে অবশ্যই কালের কণ্ঠের ফেসবুক, অনলাইন এবং ইউটিউবে চোখ রাখুন, এবং অবশ্যই আপনার বাসায় একটি করে কালের কণ্ঠ পত্রিকাটি রাখুন, কারণ আংশিক নয় পুরোপুরি সত্য সেটাই কালের কণ্ঠ। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হুমায়ুন কবির।